ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। এখন পর্যন্ত 12টি বিষয়ে ঐক্য দলগুলোর। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের ঐক্য ছাড়া জাতীয় সনদে সই করবে না এনসিপি। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। 6 জনকে ট্রাইব্যুনালে হাজির, বিচার শুরুর আবেদন করবে প্রসিকিউশন। মাইলস্টোন ট্র্যাজেডিতে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে 34। স্কুলের শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের উদ্যোগ বিমান বাহিনীর। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশাল নগরীতে জলাবদ্ধতা, ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক। 3 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন, বন্ধ যান চলাচল। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার, মিলবে বছরে 1টি করে। বাণিজ্য বান্ধব রুট পরিকল্পনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। ঐকমত্য কমিশনের আলোচনা থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করেছে দলটি। এদিকে এখন পর্যন্ত 20টি বিষয়ের মধ্যে 12টিতে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলা একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে 2য় দফার 20তম দিনের বৈঠকের শুরুতে কথা জানান তিনি। কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বারবার পরিবর্তন করা হয় যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। আজ নারী সংসদ অমীমাংসিত বিষয়ে আলোচনা করবে কমিশন। এদিকে সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপি সংলাপের শুরুতেই ওয়াকআউট করে। নির্বাচন কমিশন নিয়োগের আলোচনায় একমত হয়েছিল বিএনপি, তবে সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে নির্বাচন কমিশন ছাড়া অন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিরোধিতা করেছে বিএনপি। প্রস্তাব আমরা দিচ্ছি, সংশোধিতভাবে দিচ্ছি, কারণ আমরা এটাও সত্য যে 12টি বিষয়ে আমরা একমতের জায়গায় এসেছি। 2টি বিষয়ে নোট অফ ডিসেন্টের ব্যাপার আছে। তারপরে আমরা যে 12টি বিষয় আগের পর্যায়ের যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় যে আমরা একমতে আসতে পেরেছি, তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলো গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। এগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে নিষ্পত্তি করতে হবে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের বিষয়ে ঐক্য ছাড়া জাতীয় সনদে এনসিপি সই করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জামালপুরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। নির্বাচন কমিশন, পুলিশ কেউই নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করারও দাবি জানান তিনি। এ সময় লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে বিএনপি প্রতিবাদ করতে পারে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনও ঐক্যমত আসেনি। তো সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হোক। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন জামালপুরে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 28তম দিনে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এখন জামালপুরে। আমি এখন আছি জামালপুর শহরের তমালতলা এলাকায়। এখানে শত শত নেতাকর্মী অপেক্ষা করছেন। এখান থেকে যে পদযাত্রা শুরু হবে জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে, সেই পদযাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরা দেখতে পেরেছি যে নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু এই তমালতলা মোড়ে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে এখানে স্বাগত জানাচ্ছেন এখানকার
উপজেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন এখানে কিছুক্ষণের মধ্যে এখান থেকে পদযাত্রা শুরু হবে। আমরা দেখেছি যে গতকাল শেরপুর থেকে রাতেই এই জামালপুরে এসে অবস্থান করে রাত্রি যাপন করেছেন এবং আজকে সকালে কিন্তু শহীদ পরিবারের এবং আহত জুলাই গণ অভ্যুত্থানের তাদের সঙ্গে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো মত বিনিময় করেছেন এবং সেখানে কিন্তু কথা বলেছেন, তাদের কথা শুনেছেন এবং কি ধরনের সমস্যা সেসব বিষয়েও কিন্তু আলোচনা করেছেন। এখান থেকে এই তমালতলা থেকেই কিন্তু এই পদযাত্রা শুরু হবে এবং এই কেন্দ্রীয় নেতাদেরকে স্বাগত জানাতে কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে হাজির হয়েছেন। কেউ হাজির হয়েছেন যে শাপলা নিয়ে কিন্তু হাজির হয়েছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এখন এই গাড়ি থেকে নেমে তারপর নেতাকর্মীদের নিয়ে এখান থেকে পদযাত্রা নিয়ে ফৌজদারি মোড়ে গিয়ে সেখানে পথসভায় অংশ নেবেন এবং সেজন্য কিন্তু এখানে হাজারো নেতাকর্মী এখানে অপেক্ষা করছেন এবং অবস্থান করছেন। তো তারা এই পদযাত্রা এখান থেকে শুরু হয়ে তারা ফৌজদারি মোড়ে গিয়ে শেষ করবেন। তো এই ছিল তমালতলা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। আবারও যাব জাতীয় ঐকমত্য কমিশনের খবরে। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন, সভা চলছে এবং সেখানে আছেন সহকর্মী সানভীর উপর, যাচ্ছি তার কাছে। বিএনপি ঐকমত্য কমিশনের 20তম বৈঠকের শুরুতেই ওয়াকআউট করে এবং ওয়াকআউট করে তার বিএনপির প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই ওয়াকআউট করেছেন কারণ এর আগে সংবিধান ও সংবিধিবদ্ধ যে সংস্থাগুলো আছে সেগুলোর 5টি সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে কমিটি গঠন করার কথা সেই কমিটির বিরোধিতা করেছে বিএনপি এবং তার মধ্যে শুধুমাত্র নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে সেই কমিটির ব্যাপারেই একমত কেবলমাত্র সালাউদ্দিন আহমেদ এবং বাকি যে 4টি সংস্থা আছে সেই সংস্থাগুলোর বিষয়ে একমত হতে পারেনি বিএনপি, যার ফলে এখান থেকে আসলে যেটা দেখতে পাচ্ছে যে তিনি কিন্তু এটি বলছেন যে কিছুক্ষণ পরে আবার তিনি যোগ দিবেন, অন্যান্য যে আলোচনাগুলো হবে সেই আলোচনাগুলোতে যোগ দিবেন এবং অন্যান্য আলোচনায় যোগ দিলে তখন আমরা আবার সেই বিষয়টি জানতে পারবো। এবং এছাড়াও এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ তিনি সেই বিষয়টি আবারও বিস্তারিত বিষয় নিয়ে জানাচ্ছেন এবং কেন তিনি ওয়াকআউট করলেন এবং বিএনপি কেন ওয়াকআউট করেছে সেই বিষয়টি নিয়ে তিনি এখন ব্রিফ। দুঃখিত দর্শক, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতক্ষণ জানাচ্ছিলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের যে মিটিং চলছিল সেখান থেকে ওয়াকআউট করেছে বিএনপি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সানভীর উপর। আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। বিএনপির কোনো নেতাই জুলাই আন্দোলনে মুচলেখা দেয়নি, কোনো একক দল নয়, সবার অংশগ্রহণ এই আন্দোলনের মুখে স্বৈরাচারের বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত একটি আলোচনা সভায় কথা বলেন তিনি। আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোন মুচলেখা দেন নাই। জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়বার, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। যে আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে। গত বছরের 28 জুলাই আন্দোলন ঘিরে সহিংসতায় 147 মৃত্যুর তথ্য দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদিও গণমাধ্যমের হিসাবে এই সংখ্যা ছিল 200-র বেশি।
এদিন ডিবি কার্যালয় থেকে জোর করে আদায় করা ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় নাহিদ ইসলামকে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মুক্ত থাকা কয়েকজন সমন্বয়ক। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। এক এক করে 5 সমন্বয়কের পর গত বছরের 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে জানান মুক্ত থাকা 3 সমন্বয়ক। সেই সঙ্গে সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা। ডিবিতে যখন ছিলাম বাধ্যতামূলক আমাদের একটা পড়া স্ক্রিপ্ট পড়ানো হয়, তখনই আমাদের মনে হচ্ছিল এখান থেকে আমরা বের হই, এরপর আবার আমাদের সংগঠিত করে রাজপথে নামতে হবে। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যা সঠিক নয় বলেও জানান শিক্ষার্থী। এখন পর্যন্ত 147 জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। 5 আগস্টে ক্ষুব্ধ ছাত্র জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। রোববার দিবাগত রাত 1:30টার পর মারা যায় 14 বছর বয়সী সাহিল ফারাবি আয়ান। বিমান বিধ্বস্তের ঘটনায় 40 ভাগ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিল সে। মাইলস্টোন স্কুলে ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। এ নিয়ে শুধু বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়ালো 18। এ ঘটনায় হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন 33 জন, এদের মধ্যে 27 জনই শিশু। আবার এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তবে দগ্ধ 21 জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। একাডেমিক কার্যক্রম শুরু না করলেও অভিভাবকদের কাউন্সেলিং সহ শিক্ষার্থীদের ফেলে যাওয়া ব্যাগ ও বই খাতা বুঝিয়ে দিচ্ছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাচ্ছে তার কাছে। 7 দিন কেটে গেছে, তবে যেই পোড়া গন্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনের, তা কিন্তু এখনও আমাদের নাকে আসছে। আমরা যদি দর্শক আপনাদেরকে দেখাই, এখনকার পরিস্থিতি এখানে কিন্তু তালা দিয়ে রাখা হয়েছে, ভেতরে প্রবেশাধিকার কিন্তু কারোই নেই। তবে ধ্বংসস্তূপের যেই অবস্থা, ঠিক যেখানটায় বিমানটা আসলে পতিত হয়, ঠিক সেখানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাটা দর্শক আপনারা আগেও দেখেছেন। এবং এখানকার যে পরিস্থিতি, এখানে যারা আসলে ভেতরে 1-2 জন প্রবেশ করতে পেরেছেন, তারা আসলে এখানে যারা মৃত্যুবরণ করেছেন, যারা পুড়ে গেছেন, তাদের স্মৃতিচারণে কিন্তু আমরা দেখেছি যে আমরা একটি রজনীগন্ধার ফুলের স্টিক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ভেতরের যে পোড়ার যে দগ্ধ জায়গা, সেই জায়গাগুলো কিন্তু এখানে স্পষ্ট। এখানে পানি নিয়ে যে আসলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে সেগুলো, এবং ভেতরে যে ব্যাগগুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। সেগুলো যারা আসলে আত্মীয় স্বজন এবং যারা রয়েছেন শিক্ষার্থীদের পিতামাতা পরিবারের কাছে, সেগুলো হস্তান্তরের ব্যাপারেও কথা হয়েছে। আমাদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তখন কিন্তু আমরা সেটা তেমনটা দেখেছি। এবং এখানে যে ছোট্ট দোলনাগুলো দেখা যাচ্ছে, মানে এই সবগুলো একদম মলিন। দর্শক আপনাদেরকে যদি আমি দেখাই যে এই যে পুড়ে যাওয়া গাছ, পুড়ে যাওয়া ভবন, এর মাঝে যে আসলে সব কিছুই যে সময়ের সাথে সাথে একটা সময় এসে আবারও স্বাভাবিক হতে থাকে, তার প্রমাণ কিন্তু এই গাছ পর্যন্ত দিচ্ছে। এই পুরা গাছের মধ্যেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ফুলের শীষ কিন্তু দেখা যাচ্ছে, নতুন করে ফুল অঙ্কুরিত হতে দেখা যাচ্ছে। তার মানে সে প্রকৃতিও কিন্তু সেই জানান দিচ্ছে যে আসলে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হবে। তবে এই স্বাভাবিকতার মাঝেও যারা তাদের পরিবারের সদস্য
সদস্যদের হারিয়েছেন, যাদের এই পোড়া দাগ নিয়ে শেষ করতে হচ্ছে। এই পোড়া দাগের যেই কিছু পোড়া দাগের স্মৃতি তাদের নিয়ে বহন করতে হচ্ছে, সেই জায়গা থেকে তারা যে সহসাই বের হতে পারবেন না, আদৌ বের হতে পারবেন কিনা তা নিয়ে অবশ্যই সন্দেহ সবসময় থেকে যায়। এখানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে না, তারা পরবর্তী সিদ্ধান্ত এখনো নিতে পারেননি যে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলে। সাংবিধানিক পদের জন্য নিয়োগ কমিটি করলে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জটিলতা তৈরি হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বেলা 12টার দিকে কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপির প্রতিনিধি দল। পরে বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দু একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে এবং নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি টু দি পার্লামেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি টু দি পিপুল, সেটা থাকবে, অথচ তার কাছে যথেষ্ট অথরিটি থাকবে না সরকার এবং রাষ্ট্র পরিচালনায়, সেটা ঠিক হবে না। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশাল নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বন্দর নগরীর কাতালগঞ্জ এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এবং বরিশাল নগরীতে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। একদিকে ভারী বর্ষণ আর অন্যদিকে জলাবদ্ধতায় দুয়ে মিলে আজকে বন্দরনগরী চট্টগ্রামের সাধারণ মানুষের জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়েছে। আসলে গত কয়েকদিন ধরেই বর্ষণ হচ্ছিল, তবে আজকে সকাল থেকেই কিন্তু যে ভারী বর্ষণ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বর্ষণ কিন্তু এখনো আছে এবং ভারী বর্ষণের কারণে পুরো বন্দরনগরী চট্টগ্রাম জুড়েই কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন এই কাতালগঞ্জের বিভিন্ন পাশে কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং যে নিচু এলাকার যে বাসা বাড়িগুলো আছে সেখানেও কিন্তু দোকানপাটে পানি ঢুকে পড়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি। শুধু এই নগরীর কাতালগঞ্জ এলাকা নয়, আমরা সকাল থেকে দেখেছি নগরীর ওয়াশার মোড়, জিএসসির মোড় থেকে শুরু করে মুরাদপুর থেকে শুরু করে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে, বেশিরভাগ জায়গায় কিন্তু এই ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে আসার কথা হচ্ছে যখনই বৃষ্টি কমে যাচ্ছে, আমরা দেখছি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু সেই পানি কিন্তু আবার নেমে যাচ্ছে। তবে টানা কয়েক ঘন্টা ধরে যে ভারী বর্ষণ হচ্ছে, সে কারণে আসলে পুরো নগরী জুড়েই কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই কারণে সাধারণ মানুষের, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে এবং আজকে যারা পরীক্ষার্থী, তাদেরকেও কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে, স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছে না এবং বিশেষ করে যারা নির্ময়ের মানুষজন রয়েছে, যারা রিক্সা চালক রয়েছে বা সিএনজি চালক রয়েছে, তাদেরকে কিন্তু আমরা দেখছি চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজেই তাদেরকে তাদের যে জীবন জীবিকা সেটি কিন্তু নির্বাহ করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু। বরিশালে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে মুষলধারে বৃষ্টি হয়েছে গত 2 ঘন্টা, আর 2 ঘন্টায় আমরা দেখছি যে শহরের অধিকাংশ সড়ক, প্রধান সড়কগুলো এখন পানির নিচে তলিয়েছে। আছি শহরের বগুড়া রোডের ছবি দেখছেন। এই বগুড়া রোডের এমন বেহাল দশা তৈরি হয়েছে, শুধু বগুড়া রোডে নয়, আমরা জেনেছি শহরের বটতলা, কালীবাড়ি রোড, মুন্সি গ্যারেজ, এমনকি শহরের যে প্রধান সড়ক সদর রোড, বিবির পুকুর পার এলাকার সেই সমস্ত জায়গায় ঠিক এই মুহূর্তে হাঁটু পানি হয়েছে এবং এই পানি দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও প্রবেশ করেছে। বিভিন্ন যে কলোনি এলাকাগুলো রয়েছে বরিশালের, পলাশপুর, কেডিসি সহ বিভিন্ন যে কলোনি রয়েছে, সেই কলোনির বাসা বাড়িতে, ঘর বাড়িতে এই পানি ঢুকেছে এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে চরম ভোগান্তি পোহাচ্ছে। যদিও সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা দাবি করেছেন যে বিগত বছরের তুলনায় এবছর তারা এই জলাবদ্ধতা কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তারা বলছেন জোয়ারের পানি যখন বেশি বৃদ্ধি পায় তখন সেগুলো শহরের মধ্যে প্রবেশ করে এবং তার পরপর এটি কয়েক ঘন্টা স্থায়িত থাকবে, তারপর এই পানি নদীতে নেমে যাবে। তারা বলছেন, সিটি কর্পোরেশন বলছে
চলছে, তারা বরিশালের খালগুলো খননের কাজ চালিয়ে যাচ্ছে এবং ড্রেন সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। ফলে এই পানি জলাবদ্ধতা খুব বেশি স্থায়ী হবে না বলে দাবি করছে সিটি কর্পোরেশন। তবে বাস্তবতা হচ্ছে এমন বেহাল দশা তৈরি হয়েছে। আমার পিছনটাই রয়েছে মুন্সিগঞ্জ, সেখানেও হাঁটু পানি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের তীব্র ক্ষোভ রয়েছে। বছরের পর বছর জোরে, যুগের পর যুগ সামান্য বৃষ্টি হলে বরিশাল শহরের অধিকাংশ এলাকায় এমন হাঁটু পানি তৈরি হয়। এর থেকে এরা পরিত্রাণ চায়। বরিশাল থেকে জলাবদ্ধতার সবশেষ আমার কাছে বেলা 12:30 পর্যন্ত এতটুকু খবর ছিল। ছিলাম চট্টগ্রাম ও বরিশালে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের প্রায় 3 কিলোমিটার অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সাগরের জোয়ারের ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড সড়কটির অন্তত 10টি স্থান। ঝুঁকির কারণে আপাতত ওই অংশে বন্ধ রয়েছে যান চলাচল। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের উত্তাল জোয়ারে লন্ডভন্ড কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের অন্তত 3 কিলোমিটার অংশ। পিচঢালা সড়ক ভেঙে পড়েছে কোথাও, কোথাও আবার ঢুকে পড়েছে সাগরের পানি। টেকনাফ 0 পয়েন্ট থেকে শিশু পার্ক পর্যন্ত সড়কটির অন্তত 10টি স্থান ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত, যেখানে তীব্র ভাঙনে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙনের ঝুঁকিতে বন্ধ রাখা হয়েছে 3 কিলোমিটার অংশে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন সাবরাং ও শাহপুরী দ্বীপগামী যাত্রী ও চালকরা। আমরা আসছি একটু সামনে মেরিন ড্রাইভ দেখবো, কিন্তু পারতেছি না যেতে। ভাঙে গেছে, এখন আসছি আর যেতে পারছি না, আবার ব্যাক করতে হচ্ছে আমাদেরকে। ভাঙন কবলিত মেরিন ড্রাইভের বিপরীতে রয়েছে 20টি গ্রাম। চাষাবাদ হয়েছে কয়েক হাজার একর জমিতে। তাই সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়লে ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে এবং ঘরবাড়ি প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। আর এভাবে যদি বাংতে থাকে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে, কারণ আমাদের এখানে কৃষক, আমরা তো সবাই কৃষক এখানে। প্রাথমিকভাবে ভাঙন রোধে কাজ করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। জিওব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষা করার চেষ্টা চলছে। এটা যুগোপযোগী করার জন্য এখানে কংক্রিট থেকে শুরু করে আরো উন্নতর কাজ করতে হবে। দেশের দীর্ঘতম মেরিন ড্রাইভ শুধু পর্যটনের জন্য নয়, সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত সময়ের মধ্যে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার আবহাওয়ার খবর। এবার দেখে নেব বাতাসের আজকের মানসূচক। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় সাময়িক বিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি হামলা। একদিনে নিহত হয়েছেন আরও 63 ফিলিস্তিনি, যাদের মধ্যে 34 জনই ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষায় ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে গাজার বাসিন্দাদের অপুষ্টির মাত্রা। 5 বছরের নিচে প্রতি 5টি শিশুর মধ্যে একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে আকাশপথে গাজায় ত্রাণ পাঠিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ার জন্য দায়ী করেছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ ছাড়া সনদে সই করবে না এনসিপি। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু। প্রাণহানির সংখ্যা বেড়ে 34। স্কুলের শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের উদ্যোগ বিমান বাহিনীর। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।